আজকে আমরা দশম শ্রেণীর ভূগোলের যে অংশটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণসমূহ। সব জায়গায় বায়ুমণ্ডলের উষ্ণতা সমান হয় না এবং এর জন্য যে কারণগুলো দায়ী সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, একটু বলি প্রথমেই যে ভূপৃষ্ঠের কিন্তু সব জায়গায় উষ্ণতা সমান নয়। তার জন্য বিভিন্ন প্রাকৃতিক কারণ আছে, মানবীয় কারণ আছে। এর ফলে কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার একটা তারতম্য ঘটে। এই যে উষ্ণতার তারতম্য ঘটে, অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতা যে সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে বা নির্ভরশীল, সেগুলো কি কি, যেটাকে আমরা বলি বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। এক হচ্ছে অক্ষাংশ। এটা নিয়ে আলোচনা করব দুটো পার্টে, একটা সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য, একটা দিন রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। আমি পরপর কারণগুলো সম্পর্কে বলি। 2 উচ্চতা, 3 নম্বর হচ্ছে স্থলভাগ এবং জলভাগের বন্টন, 4 হচ্ছে বায়ুপ্রবাহ, 5 সমুদ্র স্রোত, 6 পর্বতের অবস্থান ও ভূমির ঢাল, 7 মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ, 8 স্বাভাবিক উদ্ভিদ, 9 নগরায়ন এবং শিল্পায়ন। প্রথমে আমি 1 নম্বরটা নিয়ে আলোচনা করব, অক্ষাংশ। বায়ুর উষ্ণতার সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হচ্ছে সেই স্থানের অক্ষাংশগত অবস্থান। অক্ষাংশের মান কিন্তু বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। যেমন নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যত যাব, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বাড়ব, অর্থাৎ নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে যাব, 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পাবে। তাহলে 1 ডিগ্রি অক্ষাংশে উষ্ণতা হ্রাস কত পায়? 0.28 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে উষ্ণতা হ্রাস পাবে, অর্থাৎ উচ্চতা বাড়বে, উষ্ণতা বাড়বে, উচ্চতা বাড়বে, উষ্ণতা কমবে। যেমন 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে যদি কোনো একটা স্থান হয়, সেখানে ব্যাংককের উষ্ণতা 36 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত স্থান হচ্ছে ব্যাংকক। অন্যদিকে চলে যাও বেজিং, সে হচ্ছে 36 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত, তার তুলনায় প্রায় 12 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেশি হয়। অর্থাৎ 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত ব্যাংককের উষ্ণতা কিন্তু 36 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত বেজিংয়ের তুলনায় 12 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়। তার কারণ বেজিং কিন্তু আস্তে আস্তে উপরের দিকে, উচ্চ অক্ষাংশের দিকে অবস্থিত, অপেক্ষাকৃত নিম্ন থেকে উচ্চের দিকে। আমরা পৃথিবী কোনো স্থানে যে সূর্যরশ্মি আসে, সে আগত সূর্যরশ্মির পতন কোণ নির্ভর করে কিন্তু এই অক্ষাংশের উপরে। পৃথিবীর মেরুরেখা কত ডিগ্রি কোণে হেলে রয়েছে? প্রায় 66 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ 66.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে। এবং সূর্যের পতন কোণ কিন্তু সব জায়গায় সমান হয় না, আবার দিন রাত্রির দৈর্ঘ্যেরও পার্থক্য ঘটে। এ প্রসঙ্গে একটা প্রথম যেটা নিয়ে আলোচনা করব, সূর্যরশ্মির পতন কোণ। সূর্যরশ্মির পতন কোণ হচ্ছে তির্যকভাবে পতিত সূর্যরশ্মি। সূর্যরশ্মি যখন আসে, দেখো আমরা এই নিরক্ষরেখা 0 ডিগ্রি, এরপর আস্তে 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 মেরুর ডিগ্রি 90 ডিগ্রি উত্তর, 90 ডিগ্রি দক্ষিণ। সূর্যরশ্মি, এই সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। যদি কোনো স্থানের উপর লম্বভাবে সূর্য কিরণ পড়ে, তাহলে সেই স্থানের উষ্ণতা কিন্তু বেশি হয়। আবার কোনো স্থানে যদি তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে, সেই স্থানে কিন্তু উষ্ণতা কম হয়। তার কারণ হচ্ছে যে যখন সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তখন সে অল্প বায়ুস্তর ভেদ করে আসে এবং অল্প জায়গায় ছড়িয়ে পড়ে, ফলে তার উষ্ণতা বেশি হয়। অন্যদিকে যখন তির্যকভাবে পড়ে, তখন বেশি বায়ুস্তর ভেদ করে যেতে হচ্ছে এবং বেশি জায়গা ছড়িয়ে পড়ছে, ফলে তার উষ্ণতা কিন্তু কম হয়। সুতরাং সূর্যরশ্মির পতন কোণ কিন্তু, যেমন নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি তারা লম্বভাবে পড়ছে বলে এখানে তোমার উষ্ণতা বেশি হচ্ছে। আস্তে আস্তে যত মধ্য থেকে উচ্চ অক্ষাংশের দিকে যাব, মধ্য অক্ষাংশে তির্যক, উচ্চ অক্ষাংশে অতি তির্যক, সেখানে কিন্তু উষ্ণতা কম হয়।
ঠিক আছে, তাহলে তির্যক এবং অতি তির্যক রশ্মি বেশি বায়ুস্তর ভেদ করে যাচ্ছে বলে সেখানে উষ্ণতা মানে বেশি অঞ্চল ছড়িয়ে পড়ছে বলে উষ্ণতা কম হচ্ছে। এই উচ্চতা এবং উষ্ণতা, এই যে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য, এরপরে আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে দিন রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। দেখো, নিরক্ষীয় অঞ্চলে দিন রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কম। এই যে নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষরেখার উভয় পাশে, এখানে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি হয়। যখনই আস্তে আস্তে নিরক্ষীয়, এটা 0 ডিগ্রি হচ্ছে নিম্ন অক্ষাংশ, 0 থেকে 30 ডিগ্রি নিম্ন, 30 থেকে 60 ডিগ্রি মধ্য অক্ষাংশ, 60 থেকে 90 ডিগ্রি উচ্চ। তাহলে এটা হচ্ছে মধ্য অক্ষাংশ, এটা নিম্ন অক্ষাংশ, এটা উচ্চ অক্ষাংশ। ঠিক একই রকমভাবে আমাদের দক্ষিণ গোলার্ধ তাই 30 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি সাউথ, 60 ডিগ্রি সাউথ। তাহলে এটা হচ্ছে নিম্ন, এটা নিম্ন অক্ষাংশ, এটা মধ্য অক্ষাংশ, এটা উচ্চ অক্ষাংশ। এই যে অক্ষাংশের তারতম্য, এর ফলে কি হচ্ছে, মধ্য অক্ষাংশে মাঝারি, উচ্চ অক্ষাংশে খুব বেশি। এই দিন এবং রাতের যে দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, সেজন্য নিম্ন অক্ষাংশে গড় উষ্ণতা কিন্তু বেশি থাকে, উচ্চ অক্ষাংশে কম। এবং এই নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যতই অক্ষাংশ বাড়বে, ততই কিন্তু দিন এবং রাতের দৈর্ঘ্য বড় বা ছোট হতে থাকার জন্য তাপ গ্রহণ এবং পার্থিব যে বিকিরণ তার সমান না হওয়ার জন্য কিন্তু উষ্ণতার তারতম্য ঘটতে থাকে। তাহলে আমরা 1 নম্বর আলোচনা করলাম অক্ষাংশগত অবস্থান। 2 চলে আসি আমরা উচ্চতা। উচ্চতা ভূপৃষ্ঠ সংলগ্ন টপোস্ফিয়ার, আমরা যেখানে বসবাস করি, সেখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়বে, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে। তাহলে 1000 মিটার বা 1 কিমি উচ্চতা বাড়বে, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমবে। এটা হচ্ছে আমাদের টপোস্ফিয়ার স্তর, নিম্ন অক্ষাংশে আমরা যেখানে বসবাস করি। এইবার এই কারণে নিরক্ষরেখার উপর অবস্থিত কোনো স্থান, যেমন মাউন্ট কিলিমাঞ্জারো, তার পর্বতের মাথায় কিন্তু বরফ দেখা যায়। আবার ইকুয়েডরের রাজধানী কুইটো, সেখানে কিন্তু চির বসন্তের শহর। আবার উচ্চতার কারণেই কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে দিল্লি অপেক্ষা সিমলা বেশি শীতল। দেখো, দিল্লি, এই হচ্ছে দিল্লি। এই দিল্লিতে যা উষ্ণতা, ঠিক চলে আসি আমরা হিমাচল প্রদেশের সিমলা। দেখো, সিমলা, এই সিমলা উচ্চতা বেশি হওয়ার জন্য কিন্তু উষ্ণতা কম হয়। এখানে উচ্চতা কম হওয়ার জন্য উষ্ণতা বেশি, অর্থাৎ উচ্চতা বাড়বে, উষ্ণতা কমবে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গায় মানে এটাকে আমরা বলতে পারি কিন্তু স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার, বা যেটাকে আমরা বলি নর্মাল ল্যাপস রেট। তাহলে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, শিলিগুড়ি, দার্জিলিং, আমাদের পশ্চিমবঙ্গে শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিংয়ে কিন্তু বেশি শীতল, কারণ দার্জিলিং অনেক উঁচুতে অবস্থিত। ঠিক আছে, সুতরাং উচ্চতা কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা আরেকটি বিরাট নিয়ন্ত্রক। তাহলে এই উচ্চতা বাড়ার সাথে সাথে যে উষ্ণতা কমে, এটাকে আমরা বলি ল্যাপস রেট, বা তোমার স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার। এই প্রসঙ্গে আমি একটু আলোচনা করি বৈপরীত্য উত্তাপ। বৈপরীত্য উত্তাপ এই জিনিসটা কি একটু বলে নিই। এই উচ্চতা প্রসঙ্গে একটু বৈপরীত্য উত্তাপ সম্পর্কে আলোচনা করে দিই। বৈপরীত্য উত্তাপ হচ্ছে যে সাধারণভাবে ভূপৃষ্ঠ সংলগ্ন যে আমরা যেখানে বসবাস করি বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের টপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রমী ঘটনা দেখা যায়, অর্থাৎ উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস না পেয়ে যদি বাড়তে থাকে, তখন উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের যে বিপরীত অবস্থা দেখা গেল, এটাই কিন্তু বৈপরীত্য উত্তাপ বা উষ্ণতার উৎক্রম
ঠিক আছে, কি কি কারণে হয় এটা একটুখানি বলে রাখি। কারণটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে পার্বত্য উপত্যকার শীতকালে দেখা যায় মেঘমুক্ত শান্ত আবহাওয়া। সেখানে রাতের বেলা পার্বত্য উপত্যকার উপরের ভূভাগ দ্রুত কিন্তু তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়। শীতল হয়ে গেলে কী করছে, ওপরের ঠান্ডা এবং ভারী বায়ু অভিকর্ষের টানে উপত্যকার ঢাল বেয়ে বেয়ে নিচের দিকে নেমে আসছে, যেটা ক্যাটাবেটিক বায়ু। দেখো এই পর্বতের ঢাল বেয়ে উপত্যকার শীতল বায়ু নিচের দিকে নেমে আসছে, ক্যাটাবেটিক বায়ু। এটার নাম হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। ঠিক আছে, এবং এরপরে যেটা হয় সেটা হচ্ছে পর্বতের যে নিচে উপত্যকার যা নিচের এই নিচের অংশের যে তোমার অ্যানাবেটিক বায়ু যাকে বলি, গরম অপেক্ষাকৃত গরম এবং হালকা বায়ু, সে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে। নিচের দিকে বায়ুটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে, এটাকে বলছি অ্যানাবেটিক বায়ু। ফলে কী হচ্ছে যে লক্ষ্য করি উপত্যকার নিচের অংশে অল্প উষ্ণতা, আর এখানে নিচের দিকে অল্প উষ্ণতা দেখতে পাই, উপরের দিকে কিন্তু উষ্ণতা বেশি, কারণ এখানে অপেক্ষাকৃত উষ্ণ বায়ুটা উপরের দিকে উষ্ণতা বাড়িয়ে দেয়। এইটা হচ্ছে উষ্ণতার বিপরীতক্রম বা উৎক্রম বা বৈপরীত্য উষ্ণতা। এবং এই বৈপরীত্য উষ্ণতার যে গুরুত্ব সেটা হচ্ছে শীতল বা মানে যেহেতু বৈপরীত্য উত্তাপের জন্য শীতল বায়ু ওপর উষ্ণ বায়ু উঠে যাচ্ছে, নিচে শীতল ওপরে উষ্ণ বায়ু, ফলে কী হচ্ছে ঘন কুয়াশার সৃষ্টি হচ্ছে। তারপর তোমার ঝিরঝিরে বৃষ্টি হয়, ঠিক আছে, তুহিন হয় মধ্য অক্ষাংশে, বিশেষ করে জমাট বাঁধা শিশির তুহিন। তারপরে নাতিশীতোষ্ণ অঞ্চলে উপত্যকার উচ্চ এবং নিম্নভাগে জনবসতি দেখা যায় না, কিন্তু মধ্যভাগে চাষবাস ভালো হয়, মাঝখানের দিকটা কিন্তু চাষবাস ভালো হয়, জনবসতি গড়ে ওঠে। এইভাবে কিন্তু পার্বত্য উপত্যকার মধ্যভাগে কিন্তু চাষবাস মানে বৈপরীত্য উত্তাপে কিছু গুরুত্ব লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে আর একটুখানি আমরা চলে আসব যে যত উপরের দিকে যাব উচ্চস্থান কেন শীতল হয়। প্রথম কথা, উচ্চতা বাড়লে যত উপরের দিকে যাব উচ্চতা যতই বাড়বে বিকিরণ পদ্ধতির প্রভাব কিন্তু তত কমবে। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো যে আলোচনা করেছিলাম বিকিরণ পদ্ধতি, সেই বিকিরণ পদ্ধতির প্রভাব কিন্তু কমে। আর উচ্চতা বাড়ার সাথে সাথে ধূলিকণা আর জলীয় বাষ্প অন্যান্য উপাদান কিন্তু কমতে থাকে, যার ফলে কিন্তু তাপ শোষণ এবং সংরক্ষণ কমে যায়। এর আবার ঊর্ধ্বাকাশে বায়ুর চাপ কম থাকে বলে বায়ু হালকা পাতলা থাকে, যা দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়। ফলে যত উচ্চ স্থানে যাব তত কিন্তু শীতল হতে থাকে। তাহলে সেখানে ভূপৃষ্ঠের উষ্ণকরণ, ঘনত্ব, চাপ, তাপ শোষণ এবং সংরক্ষণ এই অংশগুলো কিন্তু এখানে দায়ী। আচ্ছা, এবার আমরা আলোচনা করি জলভাগ এবং স্থলভাগের বন্টন। 3 নম্বর, জলভাগ এবং স্থলভাগের বন্টন। প্রাকৃতিক নিয়মে স্থলভাগ যেটা মহাদেশ দিয়ে গঠিত, সেই স্থলভাগ জলভাগ অপেক্ষা মানে সমুদ্র অপেক্ষা দ্রুত হারে উষ্ণ হয় এবং দ্রুত হারে শীতল হয়। কেন? কারণ সমুদ্রের জলরাশি উষ্ণ হতেও যত দেরি হয় শীতল হতেও দেরি হয়, কিন্তু স্থলভাগ উষ্ণ তাড়াতাড়ি হয়, শীতলও তাড়াতাড়ি হয়। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে স্থলভাগ গঠনকারী যে উপাদান, সেই উপাদানের বৈষম্যগুলো কিন্তু খুব বেশি থাকার জন্য উষ্ণ ও শীতল হওয়ার হারের পার্থক্য খুব বেশি, পার্থক্যটা লক্ষ্য করা যায়। জলভাগ তরল পদার্থ জল দিয়ে গঠিত, এই পার্থক্য কিন্তু দেখা যায় না। ফলে সমুদ্র, মহাদেশ এবং উপকূল অঞ্চলে কিন্তু উষ্ণতা এই জলবায়ুর হেরফের ঘটায়। দেখা গেছে সমুদ্রের উপর দিন ও রাত কিংবা শীত গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য কিন্তু খুব কম, আবার স্থলবায়ু কিন্তু বেশি। তাই উপকূলে জলবায়ু সমভাবাপন্ন, কিন্তু উপকূল থেকে যতই দূরে মহাদেশের অভ্যন্তরের দিকে যাব তত কিন্তু জলবায়ু চরম ভাবাপন্ন আমরা লক্ষ্য করতে পারি। যেমন পুরী, এই পুরীর তুলনায় কিন্তু নাগপুর বেশি চরম হওয়া। দেখো পুরী সমুদ্রের কাছে অবস্থিত, পুরী বঙ্গোপসাগর পুরী, এই পুরীতে জলবায়ু সমুদ্রের নিকটবর্তী ও সমভাবাপন্ন। চলে আসো আমরা মহারাষ্ট্রের রাজ্যের নাগপুর। নাগপুর হচ্ছে এই দেখো নাগপুর মধ্যভাগে অবস্থিত, স্থলভাগে নাগপুর। এই নাগপুর কিন্তু এই যে নাগপুর, এই নাগপুরটা লোকেট করলাম, এই নাগপুরে কিন্তু চরম ভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে নাগপুরে চরম ভাবাপন্ন, মহারাজ পুরীতে কিন্তু সমভাবাপন্ন জলবায়ু সমুদ্রের নিকটবর্তী হওয়ার জন্য। ঠিক আছে, সমুদ্র তীরবর্তী অঞ্চলের যে আর্দ্র এবং মৃদুভাবাপন্ন জলবায়ু যেগুলো সামুদ্রিক জলবায়ু বলে, হ্যাঁ, এই সামুদ্রিক জলবায়ু কিন্তু
উপকূলীয় সামুদ্রিক জলবায়ু বলি। হ্যাঁ, দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে, এটা আমরা সমুদ্র বায়ু স্থলবায়ু বায়ু প্রবাহ আলোচনা করার সময় বলবো। সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসছে দিনের বেলা, সমুদ্র তখন ঠান্ডা বায়ু, স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়ে গেছে, তাহলে স্থলভাগে নিম্নচাপ, সমুদ্রে উচ্চচাপ, তখন কী হচ্ছে সমুদ্র থেকে স্থলভাগের দিকে ছুটে আসছে বায়ু, সেটা হচ্ছে সমুদ্র বায়ু। রাতের বেলা আবার ঠিক বিপরীত, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে স্থলবায়ু। এই জন্য কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু প্রকৃতির হয় এই উপকূলীয় জলবায়ু, নাতিশীতোষ্ণ প্রকৃতির চরমতা কম থাকে, ভূমধ্যসাগরীয় জলবায়ু এই ধরনের। আবার মহাদেশীয় জলবায়ু উপকূল থেকে অনেক দূরে মহাদেশের অভ্যন্তরে যাবো, মহাদেশীয় জলবায়ু দেখা যাবে। মহাদেশের ভিতরে যত যাবো তত কিন্তু চরম ভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। এরপরে আসে আমি বায়ু প্রবাহ, 4 নম্বর পয়েন্ট। বায়ু প্রবাহ দেখো, শীতল অঞ্চলের উপর দিয়ে যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাহলে কী হবে, সেখানকার তাপমাত্রা বেড়ে যাবে। আবার উষ্ণ অঞ্চলের উপর দিয়ে শীতল বায়ু প্রবাহিত হলে কী হবে, সেখানে তাপমাত্রা কমে যাবে। একটা উদাহরণ দিই, প্রেরি অঞ্চলের উপর দিয়ে যদি চিনিক বায়ু প্রবাহিত হয়, তো প্রেরি অঞ্চলের উপর দিয়ে উত্তর আমেরিকার কয়েক ঘন্টার মধ্যে উষ্ণতা অনেকটা বেড়ে যায়। আবার মৌসুমী বায়ু যখন আমাদের দেশে এসে প্রবেশ করলো, তখন কিন্তু উষ্ণতা কমে যায় প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। যে জুন মাস আসছে, ভারতে মৌসুমী বায়ু আসবে, তখন কিন্তু এক লাফে প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কিন্তু কমে যাবে। ঠিক আছে, তাহলে আবার আরেকটা জিনিস বলি, যে এখন গ্রীষ্মকাল চলছে, কালবৈশাখী ঝড় হয়, তাতেও কিন্তু এক লাফে অনেকটা রাত্রেবেলা উষ্ণতা কমে যায়, প্রায় 10 ডিগ্রির মতো, 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে যায়। সুতরাং বায়ু প্রবাহ কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার একটা অন্যতম নিয়ন্ত্রক। এরপর চলে আসো সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত দুরকম হয়, একটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, একটা শীতল। এবার উষ্ণ সমুদ্র স্রোত যে অঞ্চলের উপর দিয়ে বয়ে যায়, সেখানে কী হবে, উষ্ণ সমুদ্র স্রোত যে অঞ্চলের উপর দিয়ে বয়ে যায় সেখানকার উষ্ণতা বেড়ে যাবে। আবার শীতল সমুদ্র স্রোত যে অঞ্চলের পাশ দিয়ে বয়ে যায় সেখানে কিন্তু উষ্ণতা কমে যাবে। যেমন উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর দিয়ে শীতকালে জাহাজ চলাচল করতে পারে, ঠিক তার পাশেই কিন্তু বাল্টিক সাগরের জল কংক্রিটের মতো বরফ। একইভাবে শীতল বেঙ্গল স্রোতের কারণে দক্ষিণ আফ্রিকার কেপটাউন অঞ্চলে কিন্তু গড় উষ্ণতা কমে যায়। তাহলে আজকে আমরা সমুদ্র স্রোত পরপর 5টা নিয়ে আলোচনা করলাম, এরপরের দিন আমরা বাকি 5টা নিয়ে আলোচনা করব।